বেশ আনন্দ হচ্ছে। আমি মাল্যবান নিয়ে বলব, আমি একটু দেখে দেখি বলবো, কারণ মাল্যবান এত বড় ব্যাপার, সেটাকে একটা এই ছোটো জায়গায় তাকে বিস্তার করে তাকে ঠিকঠাক বলা সেটা হয় না। তার বৃহৎ ব্যাপারটা এত বড়, সেটাকে আমি এই ঘরে আমার মতো করে, আমার পড়ার মতো করে আমি একটু বলতেছি। আমাকে রফিন যখন বললো বলতে হবে, রাজি হলাম। মাল্যবান উপন্যাসটা তখন একবার পড়ে উঠেছি, ভাবলাম আরেকবার পড়ে সেটা নিয়ে বলব। তাতে নিবিড়ভাবে জীবনানন্দকে জানা হবে। যত পড়তে থাকলাম ভিতরে ঢুকে এই বিশালকে কিভাবে অপরের সামনে আনব, সেটাই চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াবে। তবে ভালো লাগাটা তো আছেই। পাড়ায় যে ক্রিকেট ম্যাচগুলো হয়, পাড়ায় যে ক্রিকেট ম্যাচ হতো, প্রথমে ব্যাট করতে যেতে সবাই ভয় পেত, আমি যেতাম। সেই ভয় লাগা অনুভূতিটা মাঠে বিরাজমান থাকত, আমি উপভোগ করতাম। জীবনানন্দের উপর বলাটা সেরকম লাগছে না। মাল্যবান বলতে উঠেছে, একটা উপন্যাস যার রচনাকাল 1948, মানে সবে ভারত স্বাধীন হয়েছে এ সময়। আশ্চর্য, স্বাধীনতার সেই উচ্ছ্বাস এই উপন্যাসে কোথাও পাই। স্বাধীনতা কি উদযাপন হয়েছে এই উপন্যাসে? এই প্রশ্ন নিয়ে যদি শুরু করি আর দেখতে থাকি একটা মানুষকে, মাল্যবান জানি না, তবে উপন্যাসের অর্থটাই বদলে যাচ্ছে প্রথমবার কিছু না দেখে পড়ার থেকে। যখন বলা হয়ে থাকে, অনেকে বলেন জীবনানন্দ নিজেই মাল্যবান, বললেও কম বেশি তো প্রত্যেকেই উপন্যাসের লেখক নিজেই কিছুটা জড়িয়ে থাকেনি। মাল্যবানের উপন্যাসের প্রথম প্রকাশ 1970, রচনাকালের 1948 থেকে 1970, 22 বছর পর। তার আগে 67-তে একটা নকশাল বাড়ি হয়ে গেছে। প্রচ্ছদ সত্যজিৎ রায়, তখন সত্যজিৎ রায় বিখ্যাত হয়ে গেছে, তিনি প্রচ্ছদ করছেন মাল্যবানের। জীবনানন্দ কি জানতেন তিনি সেই উপন্যাস লিখছেন? সেটার পৃথিবী বিখ্যাত চলচ্চিত্রকার 22 বছর পরে সেই বইয়ের প্রচ্ছদ আনছেন। অথবা 2026-এ কোনো প্রাবন্ধিক এই উপন্যাসকে ইউলিসিসের পড়ার সাথে তুলনা করছেন। আমরা প্রত্যেকেই তার কথা শুনতে চাই, তার কাছে আমার কথা শুনতে চাই। যে নিজের কথা বলে, অন্যের দ্বারা আচ্ছন্ন না হয়ে যত বেশি তার কথা শুনতে চাই, আমার সাথে মিলাই। জীবনানন্দ তাই করেছেন। আমি বলতে এসেছি মাল্যবান নিয়ে। কয়েকদিন আগেই একবার পড়েছি, তারপর রবিশঙ্কর বলেন ওই মণিময় পড়তে শুরু করি। দেখি মাল্যবানকে নিয়েই প্রায় উপন্যাসটা, অন্তত প্রথম দিকটা, এমনকি 2-3 পাতা কখনো পুরো উঠে দেওয়া হয়েছে। আর শুরু হয়েছে মাল্যবানের শেষে যে কবিতাটা, তাকে নিয়ে এবং লেখা। কোথা থেকে আসবে, কিভাবে সমস্ত কিছু জানা ত্যাগ করে লেখা, এমন তো সব বিষয়। তাই আমাকে যখন জীবনানন্দ নিয়ে বলতে বলা হয়, ভাবলাম মাল্যবানকে নিয়ে বলি। প্রথমবার তো পড়ে গেছিলাম ঘটনার পিছে পিছে, এবার এসে খাবি খাচ্ছি। খাবি খেতে শুরু করলাম, যেটা গতকাল পড়া হয়েছে আজকে এসে সেটা দেখি চিনতে পারি না।
মাল্যবান পড়তে আমার আর একটাও কারণ ছিল। অনেকেই বলেন পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাস ইউলিসিস। গৌতম মিত্রের একটা তুলনায় দেখলাম মাল্যবানকে ইউলিসিসের সাথে তুলনা টানা হচ্ছে। তবুও প্রথমবারে মাল্যবান আমাকে ঘটনার দিকে টেনে নিয়ে গেছে। ক্রিটিক্যাল থিঙ্কিং উন্মোচিত হচ্ছিল না নিজের ভিতরে। পর্বতের নিচে কি আছে তার ভাবনা না ভাবতে পারলে কোনো কিছুই এগোয় না। এভাবে দেখতে গিয়ে আরও গণ্ডগোল হলো। আগের দিন কি করেছি, পরের দিন এসে খেয়েই পাচ্ছি না। এ বইয়ের প্রধান চরিত্র মাল্যবান। নানা ঘটনার পারিবারিক সে সবখানে মাল্যবানের ভূমিকাকে বিভিন্ন সময়ে ঠিক করেছে। এরকম হওয়ার থেকে উৎপলার দিকে সমর্থন হয়ে যাচ্ছে বারংবার। এটা হয়েছে আমার মাল্যবানকে ভালো লাগছে না, বেশি উৎপলাকে ভালো লেগে যাচ্ছে। আমরা আমার কথা শুনতে চাই না। সাহিত্যিকের কাছে আমরা তার কথা, হৃদয়ে খোঁড়া কথা শুনতে চাই তার কাছে। যেমন একটা চুরুট জ্বালিয়ে মাল্যবান ভাবল, পুরুষ মানুষ হয়ে এসব মেয়েদের কাছে জীবনের বড় বড় হরাম দারাম কথা ছাড়া কোনো মিহি কথা বলতে যাওয়া ভুল। কোনোদিন যদি তারা সেধে শুনতে আসে, সেই অপেক্ষায় থাকতে হয়। সেটা সুফলা জিনিস হয়। চুরুটে কয়েকবার টানবে মাল্যবান ভাবল, কিন্তু সেরকমভাবে উৎপলা আসবে না কোনোদিন। 12টা বছর তো দেখা গেল। এই স্ত্রীলোকটি মিষ্টি হোক, বিষ হোক, ঠান্ডা হোক, আমার জীবনের রাখা ঢাকা সবুজ বনে আতার ক্ষীরের মতো কথাগুলো শুনতে আসবে, সে পাখিও নয়। স্বাধীনতার কথা চিন্তা করুন। সে শুতে যাচ্ছে না, তাকে বলা যাচ্ছে না। সঙ্গ মিলন হলো কোথায়? খুব কষ্টের ঘটনায় যখন দুজনের মন বিপর্যস্ত, একটা 2-3 দিনের বয়সের শিশু মৃত্যুর পর তারা কাছাকাছি এলো নিবিড়ভাবে। সমস্তটা শীতের রাত। এই একবারই সমস্ত বইটিতে, একদম বইটার মাঝামাঝি এসে ফ্রয়েড ভুলে খাওয়া। বইটা পড়তে পড়তে বারবার মনে হচ্ছে আমার অন্তরের কালো কথা। কালো ঠিক নয়, অন্তরের যে কথা আমি প্রকাশ করতে চাই না, সেই সব, যার মধ্যে বীরত্ব নেই কোনো। এবং মনে হয় প্রত্যেকের জন্যই এটা প্রযোজ্য হবে। অন্তরের যেসব কথা বাইরে আনা হয় না, জীবনানন্দ এনে রেখেছেন পার করে সবার মনের মতো। খুঁজতে খুঁজতে একসময় দেখি মাল্যবান কোথাও থাকছে না। উৎপলার চরিত্র চিত্তন করছি, আর নাগরিক বস্তু সকল। মাল্যবান এসব ছেড়ে তখন চলে গেছে সুরঞ্জনা, সুচরিতা, বনলতা সেন আবৃত এক অন্য কোনোখানে মায়াময় আশ্রয়ে। মানুষ যা বলতে যায় না, অন্য কথা নিয়ে যায়। আপনাদের কাছে যে কথা নিয়ে আসছি, মানুষ যা বলতে যায় না, অন্য কথা নিয়ে যায়, কিন্তু আশা করে যা বলতে যায় তার উত্তর নিয়ে ফিরে আসার আকাঙ্ক্ষা। যা মেটে না, মেটাতে যায় হয়তো সুরঞ্জনার কাছে। এই অসফলতাগুলি লিখে ফেলতে পারে মাল্যবান। শঙ্খমালার কাছে গিয়ে প্রাণদান দিতে পারে হয়তো একদিন। 107 কথায় এসে ভালো লাগা শুরু হলো। মাল্যবানের নিস্তার পাওয়া শুরু হলে উৎপলের হিমাংশু শ্রীরঙ্গদের সাথে সঙ্গীতে মেতে থাকার অবসরে সে রাতে ঘর গুছিয়ে কাপড় ধুয়ে সাফ হতে পারার সঙ্গে, যখন শ্রীরঙ্গ হিমাংশুদের সাথে তার বউ গান করছে, সঙ্গীতে মেতে উঠছে, সে নিস্তার পাচ্ছে। সে নিজের কাপড় ধুচ্ছে, সে নিচের বাথরুমে স্নান করছে।
108 পাতায় মাল্যবান, তখন মাল্যবান উপরে সবাই, নিচে মাল্যবান বমি করছে। বমি করতে করতে তার মনে হচ্ছে যে মা যদি আমার মাথায় হাত দিত। উৎপলা আমার স্ত্রী হতে পারে, কিন্তু ও তো মনুর মা, সেই মাতৃত্ব এরকম ভাবছে, বমি করছে। আসবে না উৎপলা কখনোই, জানে। মাল্যবান একটু ভরকে গিয়ে তাকিয়ে দেখলো উৎপলা এসে দাঁড়িয়েছে। মন ভরে যাওয়া এই লাইনে এসে বই বন্ধ করে চুপ করে বসে থাকা ছাড়া কোনো উপায় থাকে না। জীবনানন্দ মাল্যবান বইয়ে এই লাইনটাকে সৃষ্টি করেছেন। সেই সৃষ্টির সামনে মুগ্ধ হয়ে দাঁড়াবে মানুষ। মাল্যবান কেমন? 1 মাসের মাইনের চেয়ে যেসব লোকের একটা ধুতি বা চাদরকে এক এক সময় ঢের বেশি দামি দরকারি মনে হয়, মাল্যবান সেই ধরনের মানুষ। সেইখান থেকে পড়তে শুরু করতে হবে তার কবিত্ব পর্যন্ত। তারপর প্রতিটা লাইন রক্ত চোষার মতো করে চুষে নিতে হবে। প্রথম দিকে যেমন তার মন বারবার যেতে হচ্ছিল পাড়াগায়, এখন আর অত যেতে হচ্ছে না শঙ্খ মহারাজের কাছে। তার জেগে উঠবার, বেঁচে থাকবার ইচ্ছা অনিচ্ছা অতিক্রম করে কে যেন উৎক্রান্ত হয়ে গেল। সে কি উৎপলা? একবার এরকম এক জায়গায়, এরকম একটা বিষয়তে আমি অ্যাঙ্গেলসের একটা মানব থেকে মানুষে শ্রমের ভূমিকা করতে গেছিলাম। হ্যাঁ, নিয়ে বলতে বলা হয়েছিল আমাকে, তার জন্যে খুব কড়া হয়েছিল ভেতর থেকে। তাই যখন রথিন আমাকে বলতে বলল, আমি মাল্যবান নিয়ে বলা ঠিক করলাম। তাতে কত যে লাভবান হয়েছি আমি, এ তো স্কুলের পড়ার মতো করে নয়, শিক্ষকের পড়ার মতো করেও নয়। কতটা নিতে পারো আর শ্বাস ছাড়তে পারো তার পরীক্ষা। এটা যেন সময়ের উপাখ্যান, সময় এর নায়ক। বারবার সময়কে উচ্চাসনে বসানো হয়েছে, সে ছাড়া সব কিছুই গৌণ মহাসমুদ্র। সেখানে প্রেমকে বলছে প্রেম হচ্ছে নটির জন্য, ভালোবাসাকে বলছে সবার জন্য। আর করুণা, অনুভব, করুণা হচ্ছে এটা অনুভব। আমি নিকৃষ্টতম, আমি কুকুর বিড়ালের মতো, সবারই কৃপার পাত্র, সকলেই তার প্রিয় পাত্র। একটা করুণা। প্রণয় আশঙ্কার চেয়ে দয়া জিনিসটাকে ঢের বড় বলে মনে হয়। আবার গল্পে ঢোকানোর চেয়ে জীবনে ঢুকিয়ে দিচ্ছে এই উপন্যাস। পড়তে পড়তে যত শেষের দিকে এসেছি, গল্প ঘটনা কিছু নয়, জীবন। জীবনকে ছেনে ছুঁনে ঢুকিয়ে দিয়েছে যেন মাল্যবান। জীবন কখনোই ঘুষ খাওয়ার মতো ক্ষুদ্র স্বার্থের সাথে কম্প্রোমাইজ করে না। সে জীবনে নিষ্ঠুরতা আছে। মিউ মিউ করা বাচ্চা বিড়ালটাকে দেওয়ালে আছড়ে ছুঁড়ে মারা আছে। তারপর কন্যা। জীবন একটা উৎপলার মতো, তার কাছে মতো জানু হয়ে নয়, তাকে আকাঙ্ক্ষা করতে হবে। স্বাধীনতা নয়, যেখানে মাল্যবান একটা উপেক্ষিত মানুষ। 1948 সাল যখন স্বাধীনতার সব উচ্ছ্বাস, মাল্যবান কি করছে? একটা প্রান্তিক মানুষকে এস্টাবলিশ করছে, গ্লোরিফাই করছে। কেন্দ্রকে কোনো গ্লোরিফাই করেনি মাল্যবান, শুধু প্রান্তকে ধরেছে। একটা মানুষ, সে নিজে তার বউয়ের কাছেও হচ্ছে, চলে যাচ্ছে, বউ ওকে করছে না, তেমন বাহবা দিচ্ছে না কোনো কিছুতে। সেখান থেকে তাই বলে সব দিক ফেলে ছেড়ে নেয়। সুরিয়ালিজমের মতো অতি নাটকীয়তা, অতি উপমাও যে জীবনের কোনো পুরো মুহূর্তে জীবনকে ছেনে মেনে যোগ করে দেয় বস্তুর সাথে প্রাণের। অমরেশের সাইকেলটা মাল্যবানের মনে তাই করছিল।
গণ্ডমূর্খের অপরিমেয় মনোবল নেপালি ভোজালির মতো সমস্ত সূক্ষ্মতার গ্রন্থি কেটে এগিয়ে চলেছে। একে রোধ করতে হবে। মানুষের সাথে মানুষের সম্পর্ক, মানুষের সাথে প্রকৃতির সম্পর্কের গ্রন্থি, সেটা একটা ভোজালি গ্রন্থিটা কেটে দিচ্ছে। কে কেটে দিচ্ছে? অমরেশরা, যারা সেন্টারে আছে, যারা সফল, তারা কেটে দিচ্ছে। সে কীরকম? সে কী করছে? এই জুতোর যে নিউ কাট জুতো পরে আছে, সেই জুতোর কসম খাচ্ছে, তাকে সাক্ষী রাখছে। সাক্ষী রেখে বলছে কীরকম মারাত্মক ভুল বিষের মতন মিশে রয়েছে নিখিলের রক্তের ভিতরে, যে নিজের নিউ কাট জুতো ছুঁয়ে মা ভগবতীর নামে কথার সত্যতার সাক্ষী রাখে। এখন মনে হচ্ছে না সেরকম কিছু হচ্ছে? এবং সেও একটা সামাজিক সমস্যার কথা বলে। রাড়েদের সঙ্গে, মানে বেশ্যাদের সঙ্গে, রাড়েদের সঙ্গে ভদ্র ঘরের মেয়েদের কেউ কাউকে দূর দূর করে তাড়িয়ে দেবে না, এমন একটা সুস্থিত সমাজের ভাবনা থেকে বলছে। রাড়েদের সাথে ছেলেদের যখন মিক্সিং হবে তো রোগ হবে। বলছে না, রাড়েদের মেয়েদের সাথে ভদ্র ঘরের মেয়েদের, এরকম বলছে। আমাদের জীবনে স্পাউস বাদে মানে হাজব্যান্ডের ওয়াইফ আর ওয়াইফের হাজব্যান্ড, অন্য প্রেমিক বা প্রেমিকার উপস্থিতি। উৎপলা কি বলছে? উৎপলা বলছে অন্তত একজন বেশ্যাও যদি থাকতো মাল্যবানের জীবনে, এত ভার তাকে টানতে হতো না জীবন বলে। ভার টানতে পারছে না জীবনে। কেউ ওর বন্ধুর বউরা কেউ জীবনানন্দের অন্যরকম দেখে, ও যেমন করে জীবনানন্দের বউদের দেখে, ওর বন্ধুর বউদের দেখে জীবনানন্দের, তারপর অন্যরকম জীবন। আর ও তো একটা অন্যরকম। আর মাল্যবান কি হচ্ছে? মাল্যবান অমরেশ অনেক রাত করে উৎপলার ঘরে গল্প করে যায়, অনেক রাত করে ওরা গল্প করে। তারপর মাল্যবানের মনে হয়, গল্প করে যখন চলে যায় তখন মাল্যবানের মনে হয়, উৎপলাকে কি মনে হয়? উৎপলাকে একটা পারুল ফুলের মতো প্রকৃতির থেকেই যেন উৎপন্ন জমিনে তাঁতের শাড়ি সে পরেছিল, চওড়া লাল পাড়ে, আশাতিযুক্তভাবে পরিতৃপ্ত। একজন সীতা, সরমা, দ্রৌপদী, চিত্রসেনীর মতো অপরূপ দেখাচ্ছিল তাকে। সে অমরেশের সাথে অনেক রাত অব্দি গল্প করেছিল। তারপরে মাল্যবানের এটা মনে হচ্ছে। শেষে আমি ঢুকে গেলাম প্রতিটি পৃষ্ঠায়, প্রতিটি বাক্যে, প্রতিটি অক্ষরকে ছাড়িয়ে আনতে পারছিলাম না তার থেকে নিজেকে। এই বয়সে এসেও এমন ঢুকে যাওয়া হয়। মাল্যবানকে উৎপলা কার বউ, মনু কার মেয়ে, এসব গায়না মেখে মাল্যবান পারবে না, সেই না পারার ভিতর উৎপলাকে পেল, সেই স্বাধীনতা পেল দেশ। কিন্তু দোতলায় অমরেশ উঠে যায়, স্বাধীনতার ঘরে অনেক রাত পর্যন্ত থাকে, তাকে আটকানো যায় না। উৎপলা, অমরেশ গেছে, অমরেশ উপরে, অমরেশ ওকে এসে লালচাঁদ বাবু বলে ওকে হেনস্থা করছে, করে চলে গেছে। এবার ও গেছে ওর ঘরে, উৎপলার ঘরে গেছে। উৎপলা বলছে, ও আসে কেন? বলছে তোমার বাড়িতে আসে, তুমি আসতে পারো, ওই জন্য আসে। তুমি দাঁড়াতে পারবো না? তুমি দাঁড়াবে তো, তুমি একদিন ওই সময় চলে আসো, মুখোমুখি হও, মারো, মেরে ফেল। আমার দেশে ঢুকে যাচ্ছে, মারতে হবে তো, আমি না মারলে তো ঢুকে যাবে, সবাই ঢুকে যাবে, তো আমি মারবো না, মারতে হবে। যেন দুজনে বিছানায়, এবার একটু করি, তাহলে বোঝা যাবে সত্যি সত্যি কথা।
তারপরে এই কথোপকথন হচ্ছে মাল্যবানের সাথে ওর। তখন মাল্যবান কী করলো, মাল্যবান সিগারেট টানতে গেল না, জলের গ্লাসের ভিতর সেটা ফেলে দিয়ে বলল, অমরেশের সম্বন্ধে কি ব্যবস্থা করবে বলো। যেন ব্যবস্থাটা করবে ও, মানে স্বাধীনতার সময় তুই কি ব্যবস্থা করবে, তুমি যদি স্বাধীনতা না আনো, স্বাধীনতাকে বলতেছে উৎপলা একটা স্বাধীনতা, আমি তাই মনে হয়েছে উৎপলা একটা স্বাধীনতা, তা বলছে কিছু ব্যবস্থা করবে না বলো। উৎপলা নিজের জলের গ্লাসটা মুখে নিয়ে খানিকটা জল খেলো, বাকি কুলকুচো করে ছাদের দিকে ফেলে দিল। টেবিলে ছোট পিরিচে কয়েকটা পান ছিল, দুটো পান মুখে দিয়ে মাল্যবানের দিকে বিলরিত, ক্রমে ক্রমে শান্তিমণ্ডিত কেমন একটা স্থির মমতায় তাকে হেসে বলল, কোনো কিছু ব্যবস্থা করার নেই? কি বলছো তুমি? উৎপলা দৃষ্টিশক্তির উপর একটা পাকশাট মেরে যেন মাল্যবান বললে, খেয়াল আছে কি বলছো তুমি? যা বলছি তাই বলছি। তেমনই দৃষ্টি তৃপ্তিতে মাল্যবানের দিকে তাকিয়ে একটুও ঝক নামে উৎপলা বললে, তুমি না হয় কাল ওপরে এসে একটা বিহিত করে দেও। এর কোনো বিহিত নেই, নেই নেই কোনো নালিশ করো না তুমি। উৎপলা অনিমেষ দৃষ্টিতে মাল্যবানের দিকে তাকালো, এমন মমতার সঙ্গে তাকালো সে, ভালোবাসার এমন গভীর আবেশে। স্বাধীনতা আর কি। মাল্যবান উৎপলার চোখের দিকে তাকিয়ে দিল, তাকাতে তাকাতে আর পারল না সে আর। শোনো, মাল্যবান উৎপলার চোখের দিকে ফিরে তাকালো আবার, কিন্তু তাকিয়েই রইল সে। উৎপলাও মাল্যবানের চোখে চোখ রেখে দাঁড়িয়ে রইল। দুজনেরই খুব ভালো লাগলো, কিন্তু এ তো পরলোকের অতি নিবিড়তা। জীবন নদীর ওপারে হয়তো হবে কোনো দিন, হয়তো স্বাধীনতা আসবে কোনো দিন, হয়তো হবে না। তারপরে কি করলো? দুজনে মিলে বিছানায় শুলো। উৎপলা মাল্যবান এটা স্বপ্নের ভিতরে পায়নি তো, স্বাধীনতা পায়নি তো, অসম্পূর্ণ একটা হয়েছে। মানুষের তো মুক্তি হয়েছে, হয়নি। প্রান্তিক মানুষ প্রান্তিকই থেকে গেছে, তার কোনো উত্তরণ হয়নি। তাই বলছে উৎপলা মাল্যবানকে বললে, ভোর হবে না আর, জানতে হবে না। দেখো শীতের রাত কীরকম শীত, খড়ের বিছানায় হাঁস হাসিনার মতো কীরকম আমাদের দুজনের। আবার দেখবে কীরকম লম্বা এসব রাত। শীতের রাত সত্যি কি যে চমৎকার, লম্বা বলে আরও ভালো, সত্যি কোনোদিন শেষ হবে না আর। মাল্যবানের আশ্চর্য লাগছিল, কোনোদিন যে জেগে উঠতে হবে না আর। শীত যা সবচেয়ে ভালো, এই বিশৃঙ্খল অধঃপতিত সময়ে সমাজে রাতের বিছানায় সবচেয়ে শ্রেষ্ঠ, সেই শীত রাতের কোনোদিন শেষ হবে না আর। উৎপলা সবসময় মাল্যবানের সময় ঘেঁষে থেকে যাবে অনিঃশেষ শীত ঋতুর ভিতর। এইসব অপরূপ লাগলো তার, কিন্তু তবু কি করে তা হয়? ইতিহাস নেই, ইতিহাসকেও ভেঙেছে, বিভেদ করে চলে যেতে দিয়েছে মাল্যবানকে নিয়ে উৎপলাকে। সময় তো আছে, সময় নেই, ছেদ করে চলে গেছে তাকে নিয়ে সকল সময়কে উৎপলা। গভীর গভীর এই শীতের রাত, অনির্বচনীয় যখন নদীর থেকে নয়, শুকনো শক্ত চুনি পাল্লার ভেতর থেকে জল বইছে, সেই জলদেবীকে নিয়ে এরকম শীতের রাতে শুয়ে থাকা। কোনোদিন শেষ হবে না রাতের, না কোনোদিন শেষ হবে না আমাদের রাতের উৎপলা। হবে না, হবে না, শীতের রাত ফুরবে না কোনোদিন, না কোনোদিন ফুরবে না শীত রাত আমাদের ঘুম, না না ফুরবে না, কোনোদিন ফুরবে না শীত আর রাত আমাদের ঘুম, ফুরবে না, ফুরবে না, কোনোদিন ফুরবে না শীত রাত আমাদের ঘুম, না না ফুরবে না, কোনোদিন ফুরবে না শীত রাত আমাদের ঘুম, ফুরবে না, ফুরবে না কোনোদিন। তখন উৎপলা ওখানে শুয়ে শুয়ে এটা দেখছিল তো, তারপরে হঠাৎ জেগে দেখলো যে ও চলে গেছে, ওকে জায়গায় স্বাধীনতা ওকে জায়গায়